প্রিয় শিক্ষার্থী, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই করোনা মহামারী এই প্রভাব থেকে মুক্ত আছো সেই প্রত্যাশা রাখি এবং স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালিত করবে। দৈনন্দিন যে সমস্ত কাজ, তোমাদের প্রধান কাজ পড়াশোনা করা, সেই পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছ সেই প্রত্যাশা রাখছি। তোমাদের নতুন একটা শিক্ষণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। মনোবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট পরবর্তীতে আসবে। প্রতি সপ্তাহে তোমাদেরকে 2টা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে এবং সেই অ্যাসাইনমেন্টগুলো আমাদের এই ফেসবুক পেজে কিন্তু প্রতি সপ্তাহে রবি এবং সোমবারে আপলোড করা হয় এবং পরবর্তী সপ্তাহে, প্রথম সপ্তাহে যেটা দেওয়া হয়েছে এ সপ্তাহ, পরবর্তী সপ্তাহে সেটা জমা দিতে হবে, পরবর্তী সপ্তাহে আবার দেওয়া হবে, সেই তারপর সপ্তাহে জমা দিতে হবে। এইভাবে প্রক্রিয়া চলতে থাকবে। সেজন্য নিয়মিত পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে হবে বা সংযুক্ত থাকতে হবে। এবং এই অ্যাসাইনমেন্ট জমা কিন্তু যদি না দাও তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। হয়তো বা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের ইন্টার পরীক্ষা, যদি দেশের পরিস্থিতি কি হয় তার উপর নির্ভর করছে। অ্যাসাইনমেন্টের মূল্যায়নের মাধ্যমেই কিন্তু পরীক্ষার মূল্যায়ন হতে পারে। সেটা বার্ষিক পরীক্ষার মূল্যায়ন এবং চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে হতে পারে। সেই জন্য অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা খেয়াল রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট তৈরি করবা এবং তৈরি করে কলেজে এসে জমা দিতে হবে। নিজে জমা দিতে পারো, যে কোনো কারো বাহক মারফতে পাঠাতে পারো, সেই সুযোগ আছে। তবে নির্দিষ্ট দিনেই কিন্তু পাঠাতে হবে, নির্দিষ্ট দিনেই জমা দিতে হবে, তা না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এবং অ্যাসাইনমেন্টের মান যাতে ভালো হয়, লেখা যাতে ভালো হয় সেদিকে নজর রাখতে হবে, কারণ এটাই হচ্ছে তোমার মূল্যায়ন, তোমার ফলাফলের মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন একটা অধ্যায় আলোচনা শুরু করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মনোবিজ্ঞান, সংবেদন ও প্রত্যক্ষণ। এই অধ্যায়ের নাম সংবেদন এবং প্রত্যক্ষণ। এই অধ্যায়ের পাঠগুলো পড়ে যা যা শিখবে, সংবেদন, প্রত্যক্ষণ এবং মনোযোগের ধারণা হবে, সংবেদনের বৈশিষ্ট্য, সংবেদন সম্পর্কে ধারণা হবে এবং সংবেদনের প্রকৃতি, ধরন ইত্যাদি সম্পর্কে ধারণা হবে। সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য জানা যাবে। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ, বস্তুনিষ্ঠ উপাদান সম্পর্কে ধারণা হবে। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ, বস্তুনিষ্ঠ উপাদান সমূহের যথোচিত প্রয়োগ সম্পর্কে ধারণা হবে। প্রত্যক্ষণ সংগঠনের নীতিসমূহের প্রয়োগ, ভ্রান্ত প্রত্যক্ষণ নির্ণয়ের সক্ষমতা, শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল নির্ণয়ের সক্ষমতা। এই যে শেষের 2টা সক্ষমতা, এই 2টা হচ্ছে ব্যবহারিক। এই 2টা কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ানো যাবে না, জানানো যাবে না। স্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে আমাদেরকে ব্যবহারিক এই 2টা বিষয় সম্পর্কে তখন ধারণা দেওয়া হবে বা ব্যবহারিক ক্লাস নেওয়া হবে। সংবেদনের ধারণা। সংবেদন কি? সেন্সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানে, আমাদের ব্যক্তি জীবনে। সংবেদন বলতে আমরা যেটা বুঝি সেন্সেশন, সেন্সিটিভিটি, সংবেদনশীলতা, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে মানে অনুভূতি, কোনো বিষয় সম্পর্কে ব্যক্তির যে প্রতিক্রিয়া, সেগুলোকে বোঝাচ্ছে সাধারণত। কিন্তু মনোবিজ্ঞানে সংবেদন বলতে কি বোঝানো হচ্ছে? এটা একটা মানসিক প্রক্রিয়া, প্রাণীর একটা মানসিক প্রক্রিয়া। এটা পরিবেশ বা বহির্জগতের সাথে সম্পর্ক স্থাপনের প্রধান এবং প্রথম শর্ত। অর্থাৎ পার্থিব জগৎ সম্পর্কে আমরা যে ধারণা লাভ করি সেটা মূলত এই সংবেদনের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। পার্থিব জগৎ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের পৃথিবীর বা আমাদের বাহ্যিক জগতের যত বস্তু, বিষয়, উপাদান আছে, এই সবকিছু সম্পর্কে আমরা যে ধারণা অর্জন করি, যে ধারণা লাভ করি, সেটা এই সংবেদন প্রক্রিয়ার মাধ্যমে, এই মানসিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটা লাভ করে থাকি। সংবেদনের জন্য গ্রাহক যন্ত্র বা ইন্দ্রিয়ের ব্যবহার অপরিহার্য।
অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেই 5টা ইন্দ্রিয়কে বলা হচ্ছে এখানে গ্রাহক যন্ত্র। এই গ্রাহক যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা এই সংবেদন লাভ করে থাকি এবং এই গ্রাহক যন্ত্র আমাদের এর ব্যবহার কিন্তু অপরিহার্য। কিসের জন্য? সংবেদন লাভের জন্য, সংবেদন সম্পর্কে ধারণার জন্য। সংবেদনের মাধ্যমে প্রাণী বহির্জগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা বা চেতনা লাভ করে। উপাদানগুলো প্রাণী ইন্দ্রিয়ে উদ্দীপনার সৃষ্টি করে। এই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সংবেদী অঞ্চলে যায়, সেখানে যে নতুন ধরনের প্রক্রিয়ার জন্ম দেয় তাকে সংবেদন বলে। স্যান্ডিফোর্ড মনোবিজ্ঞানী, সংবেদন এমন একটি সরল চেতনা যা ইন্দ্রিয়ের দ্বারা সৃষ্ট স্নায়বিক তাড়নার মাধ্যমে গুরু মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি করে। অর্থাৎ আমি একটু নিজের ভাষায় বা সাধারণভাবে বলছি যে সংবেদন কিভাবে সংঘটিত হচ্ছে বা সংবেদন বলতে আমরা কি বুঝাচ্ছি। আমরা শুরুতে বললাম যে পার্থিব যে সমস্ত উদ্দীপক আছে পৃথিবীতে, যে সমস্ত বস্তু, বিষয়, ঘটনা, উপাদান আছে যেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করি, সেগুলো সম্পর্কে প্রথম ধারণা লাভটাই হচ্ছে সংবেদন। একটা শব্দ, এই যে শব্দটা, একটা শব্দ আমাদের কানে আসলো, আমরা শুনলাম, এই যে শব্দটা শোনা, এটাই হচ্ছে আমাদের শব্দ সম্পর্কে ধারণা লাভ। প্রাথমিক যে ধারণা, প্রথম যে ধারণাটা, এটা হচ্ছে সংবেদন। সংবেদন সেটাকে বলা হবে, শব্দের ধারণাটা হবে, কিন্তু কিসের শব্দ সেটা কিন্তু পরবর্তী স্টেপ, পরবর্তী পর্যায়ে। এটা আমরা সেটাকে সংবেদন বলবো না। আমরা যখন শনাক্ত করতে পারবো শব্দটা কিসের, এটা একজন মানুষের কণ্ঠের শব্দ, একটা মাইকের শব্দ, একটা ককটেলের শব্দ বা একটা গাড়ির হর্নের শব্দ, এই যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারা শব্দের, এটা হলো দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে আমাদের কানে প্রথমে একটা শব্দ আসে। আমাদের ত্বকে কোনো কিছু যদি পড়ে, আমাদের হাত বা পায়ের এই ত্বকের উপর কোনো কিছু স্পর্শ করলে প্রথম একটা অনুভূতি হয় যে ত্বকের উপর কোনো একটা কিছু স্পর্শ করলো বা রাখা হলো বা ত্বকের উপর কিছু একটা পড়লো। এটা হচ্ছে প্রথম ধারণা, প্রথম অনুভূতি, এটা হচ্ছে সংবেদন। সংবেদন এবং প্রত্যক্ষণ আমরা ওই শুরুতে দেখলাম। এই অধ্যায়ে আমাদের ধারণা কি হবে? সংবেদন এবং প্রত্যক্ষ। এবং এটা পাশাপাশি প্রক্রিয়া। সংবেদন একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু একটা শেষ না। আমাদের এই সংবেদন প্রক্রিয়াটা কিন্তু চলমান প্রক্রিয়া। এটা পরে দ্বিতীয় ধাপ আছে, তৃতীয় ধাপ আছে এর পরবর্তীতে। কিন্তু প্রথম ধাপটা হচ্ছে সংবেদন, প্রথম ধারণাটা হচ্ছে সংবেদন, প্রথম অনুভূতিটা হচ্ছে সংবেদন। সেটা আমরা লাভ করি কিসের মাধ্যমে? 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে। জিহ্বার উপর কোনো একটা কিছু পড়লেই আমাদের একটা অনুভূতি হয়, একটা ধারণা হয়। এই যে স্বাদ, জিহ্বা দ্বারা আমরা স্বাদ গ্রহণ করি এবং প্রথম হচ্ছে জিহ্বার উপর কিছু পড়লো, স্পর্শ সংবেদন। তারপরে স্বাদ, স্বাদের প্রথম ধারণা, পরবর্তীতে স্বাদকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি, ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ পার্থক্য নির্ণয় করতে পারি। এটা কি টক, এটা কি ঝাল, এটা কি মিষ্টি। তার আগে এটা একটা উপাদান আমাদের জিহ্বায় পড়ছে, সেটা আমরা অনুভব করি। এভাবে দেখার ক্ষেত্রেও তাই, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, আমাদের ঘ্রাণের ক্ষেত্রেও তাই। এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে এই সংবেদন সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটা লাভ করি। অর্থাৎ উদ্দীপক সম্পর্কে, বস্তুটা সম্পর্কে আমাদের প্রথম যে ধারণাটা, এটা হলো সংবেদন। আর এর দ্বিতীয় ধাপটা হচ্ছে প্রত্যক্ষণ। কোনটাকে প্রত্যক্ষণ বলা হবে? যখন বস্তুটাকে আমরা সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, বস্তুটাকে আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারবো। আমি প্রথম যে উদাহরণটা দিলাম, শব্দের কথা বললাম। এখন শব্দটা, একটা শব্দের অনুভূতি হলো যে একটা শব্দ আমি শুনলাম। এটা খুব স্বল্প সময়ের ব্যবধানে হয়। এটা ঠিক আমরা আলাদা করে সময় নির্ণয় করতে পারবো না যে এই সময় পর্যন্ত সংবেদন, এরপরে প্রত্যক্ষণ। তবে দুইটা স্টেপ বা দুইটা স্তর, দুইটা পর্যায় বিজ্ঞানীরা বলেছেন। প্রথম পর্যায়ে সংবেদন, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রত্যক্ষণ।
যখন আমরা শনাক্ত করতে পারলাম যে এটা একটা হর্নের শব্দ, গাড়ির হর্নের শব্দ, এটা একটা সাইকেলের বেলের শব্দ, বা এটা একটা ককটেলের শব্দ, বা এটা একজন মানুষের কণ্ঠের শব্দ, এই যে পার্থক্য নির্ণয় করতে পারা, এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষণ। যখন আমি এটা সুনির্দিষ্ট করলাম শব্দটা সম্পর্কে, তখন আমাদের এই সংবেদনটা প্রত্যক্ষণ পর্যায়ে রূপ নিল, প্রত্যক্ষণ পর্যায় পর্যন্ত পৌঁছালো এটা। তাহলে কোন একটা প্রক্রিয়া কিন্তু আমাদের গ্রাহক ইন্দ্রিয়ে, আমাদের ইন্দ্রিয় যে পাঁচটা, সেই পাঁচটাকে বলা হয় গ্রাহক যন্ত্র, রিসিপ্টর অর্গান। সেই গ্রাহক ইন্দ্রিয়ে আসার সাথে সাথেই এটা ইন্দ্রিয় থেকে আমাদের মস্তিষ্কে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়। সংবেদনের যে প্রক্রিয়াটা, এখানে একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে। উদ্দীপক ইন্দ্রিয়ে আসছে, ইন্দ্রিয় থেকে স্নায়ুপথ হয়ে এটা মস্তিষ্কে যাচ্ছে, তারপরে সংবেদন তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটা সম্পর্কে আমি একটু বলছি। কোন উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ে আঘাত করে, তখন সেই আঘাত স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায়, ব্যক্তির মধ্যে উদ্দীপক সম্পর্কে সংবেদন সৃষ্টি হয়। এই সংবেদন প্রক্রিয়াটি সরল হতে পারে, উভয়। অর্থাৎ কিভাবে এই প্রক্রিয়াটা সংঘটিত হয়, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। একটা শব্দ আমাদের কানে আসলো, কানকে বলা হচ্ছে গ্রাহক যন্ত্র। গ্রাহক মানে রিসিপ্টর অর্গান, রিসিপ্টর সেল আছে এখানে, গ্রাহক কোষ আছে। তুমি কোনো তথ্য যদি কলেজ থেকে জানতে চাও বা কলেজে দিতে চাও, তুমি প্রথমে আসবে কোথায়? অফিসে আসবে। অফিস সেটাকে গ্রহণ করার জন্য বসে আছে। ঠিক তেমনি ভাবে কানের মধ্যে কিছু সেল আছে, যেটাকে বলা হয় গ্রাহক কোষ। সেই গ্রাহক কোষ শব্দটাকে গ্রহণ করার জন্য রেডি হয়ে আছে। সেই গ্রাহক কোষে যখন এই শব্দটা আসবে, তখন গ্রাহক কোষে এক ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, এবং বিক্রিয়া সংঘটিত হয়ে এই শব্দটা গ্রাহক কোষ পরিবর্তন করবে, রূপান্তর করবে। রূপান্তর করে শব্দটাকে যে নামে ডাকা হয়, সেটাকে বলা হয় স্নায়ু প্রবাহ। অর্থাৎ আমাদের কান থেকে স্নায়ু সংযুক্ত আছে মস্তিষ্ক পর্যন্ত, ব্রেন পর্যন্ত, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত। আমরা জানি যে আমাদের সমস্ত কর্মকাণ্ডের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের ব্রেন। সেই পাঁচটা ইন্দ্রিয় থেকে স্নায়ু সংযুক্ত আছে ব্রেন পর্যন্ত। বাইরে থেকে যে উদ্দীপকটা ইন্দ্রিয়ে আসবে, সেটা ইন্দ্রিয়ের গ্রাহক কোষ, সেটাকে গ্রাহক যন্ত্র, সেটাকে পরিবর্তন করে একটা মানে রূপান্তর করে একটা উপাদান তৈরি করে, সেটার নাম হচ্ছে স্নায়ু প্রবাহ। তৈরি হয়ে সঙ্গে সঙ্গে সেটা ইন্দ্রিয় থেকে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে গিয়ে উপস্থিত হয়। মস্তিষ্ক নির্দিষ্ট জায়গা আছে, অর্থাৎ কান থেকে গেলে এক জায়গায় যায় উপস্থিত হবে, চোখ থেকে গেলে এক জায়গায় উপস্থিত হবে, নাক থেকে গেলে এক জায়গায় উপস্থিত হবে। মস্তিষ্কের আলাদা আলাদা এরকম জায়গা আছে, কেন্দ্র আছে, স্নায়ু কেন্দ্র আছে। এবং মস্তিষ্কে গিয়ে উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদের সংবেদন তৈরি হবে। মস্তিষ্কে যাওয়ার আগ পর্যন্ত যদি এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা যেতে না পারে, তাহলে কিন্তু সংবেদন তৈরি হবে না। অর্থাৎ কান থেকে মস্তিষ্ক পর্যন্ত যে স্নায়ু, সেটা যদি কোনো কারণে বিচ্ছিন্ন থাকে, কোনো কারণে ব্লক থাকে, তাহলে কিন্তু সংবেদন তৈরি হবে না। তাহলে উদ্দীপকটা বা শব্দটা কানে আসলো, কানে মুহূর্তের মধ্যে সেটা পরিবর্তিত হয়ে স্নায়ু প্রবাহ আকারে স্নায়ু পথ দিয়ে মস্তিষ্কে উপস্থিত হওয়া মাত্রই মস্তিষ্কের যে জায়গা সংবেদন কেন্দ্র, মস্তিষ্কের সংবেদন কেন্দ্র আছে, সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়। উপস্থিত হয়ে মস্তিষ্কের ওই জায়গাটাকে স্টিমুলেট করে, উদ্দীপ্ত করে। আর সেই উদ্দীপনার নামই হচ্ছে সংবেদন। তবে উদ্দীপ্ত করে সেটা কিন্তু থেমে থাকে না, সেটা তার যে প্রক্রিয়া সেটা চলতে থাকে। অর্থাৎ ওই জায়গায় গিয়ে উপস্থিত হওয়ার পর সেখানে সেটাকে সেই তথ্যটাকে, স্নায়ু প্রবাহটাকে অ্যানালিসিস বা বিশ্লেষণ করা হয়, এবং বিশ্লেষণ করে সেটাকে শনাক্ত করা হয়, বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। বিশ্লেষণ করে বিভিন্ন ভাবে বিভাজিত করা হয়, বিভক্ত করে সুনির্দিষ্ট করা হয় যে এই শব্দটা কিসের। যখন সুনির্দিষ্ট করতে পারলাম,
তখন সেটা প্রত্যক্ষণে রূপ নিল। আমরা সুনির্দিষ্ট করলাম যে এটা একটা গাড়ির হর্নের শব্দ, তখন সেটা সেই অবস্থাটাকে বলা হচ্ছে প্রত্যক্ষণ। তাহলে প্রথম ধাপ হচ্ছে সংবেদন, আর সংবেদনের পরবর্তী ধাপ হচ্ছে প্রত্যক্ষণ। এইভাবে সংবেদন এবং প্রত্যক্ষণটা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। সংবেদনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে সংবেদন সম্পর্কে আমাদের ধারণাটা আরেকটু পরিষ্কার হবে। বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। সংবেদনের উদ্দীপকেরও অপরিহার্যতা, উদ্দীপকের যথাযোগ্যতা, উদ্দীপকের তীব্রতা, উদ্দীপকের স্থায়িত্ব। আচ্ছা, উদ্দীপকের অপরিহার্যতা অর্থাৎ কোন উদ্দীপক যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু আমাদের সংবেদন তৈরি হওয়ার কোনো সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ উদ্দীপক থাকতেই হবে। তবে কখনো কখনো সব উদ্দীপক যে বাইরে থেকে আসবে এমন কোনো কথা নাই। আমাদের শরীরের অভ্যন্তর থেকেও কিন্তু উদ্দীপক সৃষ্টি হতে পারে, এবং কখনো কখনো আমাদের ব্রেনের ভিতর থেকেও কিন্তু উদ্দীপনার সৃষ্টি করতে পারে। যেমন আমরা কল্পনা করি, আমরা স্বপ্ন দেখি, এটা কিন্তু আমাদের বাইরে থেকে উদ্দীপনা আসছে না, এটা আমাদের ব্রেনের ভিতর থেকেই তৈরি হচ্ছে এবং আমাদের অনুভূতি সৃষ্টি করছে। সেজন্য উদ্দীপক অবশ্যই থাকতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উদ্দীপক আসছে আমাদের বাইরে থেকে, বাইরে থেকে এসে আমাদের ইন্দ্রিয়ে উপস্থাপিত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে উদ্দীপকের যথাযোগ্যতা, অর্থাৎ এক এক ধরনের উদ্দীপক এক এক ধরনের ইন্দ্রিয় গ্রহণ করে থাকে এবং সেই ইন্দ্রিয়ের মাধ্যমেই সংবেদন তৈরি হয়ে থাকে। অর্থাৎ শব্দ তুমি যদি কান বন্ধ করে তোমার সামনে একটা বোম ফাটানো হয় তাহলে কিন্তু তুমি কোনো মতেই শুনবা না, তুমি ভয়ও পাবা না। কিন্তু তোমার কান খোলা থাকলেই তুমি ভয় পাবা। ঠিক একইভাবে তোমার চোখ বন্ধ করে তোমার সামনে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয় তুমি কিন্তু দাঁড়িয়ে থাকবা, কারণ তুমি দেখতে পাচ্ছ না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু তোমার কান বন্ধ, চোখ খোলা, তোমার সামনে সাপ ছেড়ে দেওয়া হলো, তোমার মধ্যে কিন্তু প্রতিক্রিয়া, তুমি দৌড়ে পালাবা। অর্থাৎ সংবেদন প্রত্যক্ষণ তৈরি হওয়ার পর তোমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তার অর্থ হচ্ছে যে ধরনের উদ্দীপক, দেখার উদ্দীপক গুলো চোখের মাধ্যমেই আমাদের সংবেদন সৃষ্টি করবে। আবার একটা লবণ পানি বা একটা চিনির শরবত তুমি তোমার হাতের ত্বকে দাও, তুমি বুঝতে পারবা না যে এটা কি লবণের শরবত না চিনির শরবত, ওটা তোমাকে জিহ্বায় দিতে হবে। এটা হচ্ছে যথাযোগ্যতা, অর্থাৎ বাইরের যে উদ্দীপক সেই উদ্দীপকের ধরন অনুযায়ী উদ্দীপক নির্দিষ্ট ইন্দ্রিয়ে আঘাত করবে। এক উদ্দীপক আর এক ইন্দ্রিয়ে আঘাত করবে না, উপস্থিত হবে না, আর উপস্থিত হলেও সেটার কার্যকারিতা হবে না বা সংবেদন তৈরি করবে না। তৃতীয়ত হচ্ছে উদ্দীপকের তীব্রতা, অর্থাৎ উদ্দীপক যত তীব্র হবে সংবেদন তত তীব্র হবে। তোমার ত্বকের উপর একটা হালকা একটা উদ্দীপক উপস্থাপন করা হলো, এক ধরনের সংবেদন সৃষ্টি হবে। আর ত্বকে যদি চিমটি কাটা হয় তাহলে এক ধরনের সংবেদন সৃষ্টি হবে, এবং চিমটি কাটাটা যদি জোরে হয় যে তোমার চামড়া কেটে ফেললো তাহলে কিন্তু তার সংবেদনটা এক ধরনের হবে। এই যে সংবেদনের যে পার্থক্য, এটা নির্ভর করছে উদ্দীপকের তীব্রতার উপর। উদ্দীপকের স্থায়িত্ব, অর্থাৎ উদ্দীপক যতক্ষণ স্থায়ী হবে, তোমার চোখের সামনে সাপ যতক্ষণ থাকবে তখনই তোমার সংবেদন সৃষ্টি হবে, তোমার মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, তোমার মধ্যে ভয়ের অনুভূতি সৃষ্টি হবে। সাপটা সামনে থেকে চলে গেলে তখন কিন্তু আর তুমি সাপ দেখতে পাচ্ছ না, অর্থাৎ তোমার মধ্যে আর সংবেদন তৈরি হচ্ছে না। ঠিক একইভাবে ত্বকের উপর কোনো কিছু রাখলে যতক্ষণ রাখা হবে ততক্ষণই স্পর্শ অনুভূতি থাকবে। সেজন্য বলা হচ্ছে একটা শব্দ যতক্ষণ স্থায়ী হবে ততক্ষণই আমাদের সংবেদন স্থায়ী হবে। অর্থাৎ উদ্দীপকের স্থায়িত্বের উপরই নির্ভর করছে সংবেদনের স্থায়িত্ব। উদ্দীপক সরে গেলে, ইন্দ্রিয়ের সামনে থেকে উদ্দীপক যদি সরে যায়, উদ্দীপককে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে সংবেদনের স্থায়িত্ব শেষ হয়ে যায়। স্থানের পরিসীমা বা সংবেদন স্থানের উদ্দীপক স্থানের পরিসীমা, এটা সাধারণত ত্বক ইন্দ্রিয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সংবেদন কতটা ব্যাপী হবে, কতটা বিস্তৃত হবে সেটা নির্ভর করছে উদ্দীপক কতটা বিস্তৃত ভাবে আমাদের ত্বকের উপর
একটা চিমটি কাটলে একরকম, আর বড় একটা পাথর যদি ত্বকের উপর রাখা হয় তাহলে সেটার কিন্তু তীব্রতা একরকম, সেটার সংবেদন সৃষ্টি একরকম হবে। একটা কয়েন, একটা পয়সা যদি ত্বকের উপর রাখা হয় সেটার অনুভূতি একরকম, সেটার স্থান একরকম হবে, অল্প স্থানব্যাপী হবে। কিন্তু বড় একটা প্লেট যদি শরীরের উপর রাখা হয় তাহলে সেটার সংবেদন পরিসীমা কিন্তু ভিন্ন রকম হবে, অর্থাৎ অনেক বেশি জায়গাব্যাপী সংবেদন তৈরি হবে, স্পর্শ অনুভূতি তৈরি হবে। এটাকেই বলা হচ্ছে স্থানের পরিসীমা। কাল ব্যাপ্তি, কাল বলতে বোঝানো হচ্ছে সময়। যেমন একটা দেয়াশলার যে কাঠি আমরা যদি জ্বালাই, জ্বালানোর সাথে সাথে আস্তে আস্তে অল্পক্ষণের মধ্যে সেটা পুড়ে যাচ্ছে। আবার একটা বাড়িতে আগুন লাগলে সেটা অনেকক্ষণ ব্যাপী কিন্তু যতক্ষণ নিভানো না যাবে ততক্ষণ ব্যাপী কিন্তু জ্বলতে থাকে। এই যে সময় ব্যাপ্তি, আমাদের সংবেদনও এইভাবে সময়ের ক্ষেত্রে, কালের ক্ষেত্রে তার যে পরিসীমা বা তার যে ব্যাপ্তি সেটা এভাবে পরিলক্ষিত হয়ে থাকে। উদ্দীপকের তীব্রতার সীমা, এখানে সীমা বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা উদ্দীপকের একটা শক্তি আছে। উদ্দীপক একটা শক্তি এবং সেই শক্তির একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত না গেলে আমাদের ইন্দ্রিয়ে সংবেদন তৈরি হবে না। যেমন এক গ্লাস পানিতে তুমি যদি এক দানা চিনি দাও তাহলে কিন্তু জিহ্বা বলতে পারবে না যে এখানে চিনির শরবত এটা বা চিনি মিশানো হয়েছে। অর্থাৎ জিহ্বা এটাকে শনাক্ত করতে হলে বা মিষ্টির সংবেদন পেতে হলে এটার একটা নির্দিষ্ট পরিমাণ চিনি গোলাতে হবে, তাহলেই কিন্তু জিহ্বা বুঝতে পারবে যে এটা একটা শরবতের অনুভূতি হচ্ছে, মিষ্টি অনুভূতি হচ্ছে। মিষ্টি অনুভূতির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ চিনি কিন্তু পানির মধ্যে গোলাতে হবে বা দ্রবীভূত করতে হবে, মিশাতে হবে। এটাকে বলা হচ্ছে উদ্দীপকের তীব্রতার প্রাথমিক সীমা, আরম্ভ সীমা। ঠিক একইভাবে তীব্রতার একটা শেষ সীমা আছে। আমরা শব্দের ক্ষেত্রে বলতে পারি যে আমরা জানি বজ্রপাত হয় অনেক বেশি শব্দ হলে কিন্তু আমরা কানে শুনতে পারি না। একটা জেট বিমানের যে শব্দ সেটা যদি আমাদের কাছে দিয়ে যায় তাহলে আমাদের কানে ব্যথা অনুভূত হবে। অর্থাৎ আমাদের শোনার ক্ষেত্রে একটা সর্বোচ্চ সীমা আছে, সেই সীমা অতিক্রম করলে তারপরে কিন্তু আমরা আর শুনতে পাই না। এটাকেই বলা হচ্ছে উদ্দীপকের আরম্ভ সীমা এবং শেষ সীমা, তীব্রতার সীমা। সংবেদন সমতা, অ্যাডাপ্টেশন, সেন্সরি অ্যাডাপ্টেশন বলা হয়। এটার উদাহরণ দেখবা যে আমরা রাতে পড়াশোনা করছো, ঘরে আসো, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, তুমি কিছুই দেখতে পাবা না, বড় বড় জিনিসও দেখতে পাবা না, চোখ একদম অন্ধকার হয়ে যাবে। মানে সবকিছু ঘরের সবকিছু অন্ধকার, তোমার কাছে কোনো বড় জিনিসও দেখতে পাচ্ছ না। অল্প কয়েক মিনিট পর দেখবা আস্তে আস্তে আবছাভাবে বড় বড় জিনিসগুলো দেখা যাচ্ছে। এটাকেই বলা হয় সংবেদন সমতা। অর্থাৎ এই যে আলোর যে পরিবর্তন, যত দ্রুত পরিবর্তন হলো আমাদের চোখ তত দ্রুত পরিবর্তিত হতে পারে না, চোখ পরিবর্তিত হতে একটু সময় লাগে। এটাকেই বলা হচ্ছে আলোর ক্ষেত্রে একরকম, অন্ধকারের ক্ষেত্রে একরকম। এটা পরে আমরা বিস্তারিত আলোচনা করব। এই আলোর সাথে এবং অন্ধকারের সাথে চোখের যে খাপ খাওয়ানো, এটাকেই বলা হয় সংবেদন সমতা। স্থান বিশেষত্ব, স্থান বিশেষত্ব বলতে বোঝানো হচ্ছে যে আমাদের ত্বক সংবেদনের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য। অর্থাৎ আমরা চোখ বন্ধ করলেও আমাদের ত্বকের কোন জায়গায় স্পর্শ করা হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি, বলতে পারবো। এটাকেই বলা হয় স্থান বিশেষত্ব। আমাদের পিঠে স্পর্শ করলে বলতে পারবো, আমাদের সামনে পেটে স্পর্শ করলে বুঝতে পারবো, আমাদের পায়ে স্পর্শ করলে বলতে পারবো যে পায়ের অমুক জায়গায় স্পর্শ করা হয়েছে। অর্থাৎ স্থান বিশেষত্ব বলা হয় এটাকে। সংবেদনের মৌলিকতা, অর্থাৎ সংবেদন হচ্ছে মৌলিক মানসিক প্রক্রিয়া। আমরা প্রত্যক্ষণের কথা বললাম, প্রত্যক্ষণ মৌলিক মানসিক না, কারণ সংবেদনের পরবর্তী পর্যায়, পরবর্তী ধাপ হচ্ছে প্রত্যক্ষণ। সেই জন্য সংবেদন হচ্ছে মৌলিক আর প্রত্যক্ষণ হচ্ছে যৌগিক, পরবর্তী পর্যায়। উদ্দীপক উপস্থাপিত হলেই সংবেদন তৈরি হবে যদি আমাদের গ্রাহক যন্ত্রটা ঠিক থাকে। প্রারম্ভিকতা, আরম্ভ, আমরা তীব্রতার সীমার কথা বললাম, আর প্রারম্ভিকতা এটার মিল আছে অনেক। অর্থাৎ সংবেদন শুরু হওয়ার জন্য একটা ন্যূনতম শক্তির প্রয়োজন, যে শক্তির কম হলে আমাদের ইন্দ্রিয়ে
সেটা সংবেদন তৈরি করবে না। এটাকেই বলা হচ্ছে প্রারম্ভিকতা বা আরম্ভ সীমা, আরম্ভ। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা কিন্তু সংবেদন সম্পর্কে একটা ধারণা পেলাম যে তাহলে সংবেদনটা কি, সংবেদন কিভাবে কাজ করে থাকে, আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে সংবেদন কিভাবে তৈরি হয় বা কিভাবে সেটা সক্রিয় হয়ে থাকে। এখন আমরা সংবেদন এর প্রত্যক্ষণের সাথে কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য, মিল আছে, কিছু অমিল আছে। আমরা সাদৃশ্যগুলো এবং বৈসাদৃশ্য সংক্ষেপে একটু আলোচনা করছি। সংবেদন ও প্রত্যক্ষণ উভয় ইন্দ্রিয় নির্ভর, অর্থাৎ ইন্দ্রিয় ছাড়া সংবেদন তৈরি হবে না। আর সংবেদন তৈরি হলেই সেটা প্রত্যক্ষণে রূপ নেবে বা প্রত্যক্ষণও তৈরি হবে। দুটাই কিন্তু ইন্দ্রিয় নির্ভর, দুটা মিল আছে। দ্বিতীয়ত হচ্ছে সংবেদন প্রত্যক্ষণ উভয় বহির্মুখী, অর্থাৎ বাইরের জগৎ থেকে কিন্তু উদ্দীপনা না আসলে সংবেদন বা প্রত্যক্ষণ কোনোটাই তৈরি হবে না। সেই জন্য বলা হচ্ছে এটা বহির্মুখী। বাইরে থেকে, ইন্দ্রিয়ের বাইরে থেকে বেশিরভাগ ক্ষেত্রে উদ্দীপনা আসে এবং তাহলে আমাদের সংবেদন সৃষ্টি হয় এবং প্রত্যক্ষণ সৃষ্টি হয়। উভয় একই প্রক্রিয়ার দুটি দিক বলা হচ্ছে। সংবেদন হচ্ছে স্বতন্ত্রভাবে চিন্তা করতে পারে না, মানে সংবেদন প্রত্যক্ষণ একই প্রক্রিয়ার দুটি দিক, কোনটা আলাদাভাবে আমরা চিন্তা করতে পারি না। সংবেদন হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া আর প্রত্যক্ষণ হচ্ছে পরবর্তী প্রক্রিয়া। প্রত্যক্ষণ সংবেদনের কারণে প্রাপ্ত স্নায়বিক উদ্দীপনার অর্থপূর্ণ রূপ মাত্র বলা হচ্ছে। সংবেদনকে অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করা, অর্থপূর্ণভাবে রূপ দেওয়ার নামই হচ্ছে প্রত্যক্ষণ। বৈসাদৃশ্য বা পার্থক্য আমরা একটু সংক্ষেপে বলছি, কারণ আমাদের আরো অনেক বিষয় আছে সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে। সংবেদন একটি প্রান্তীয় প্রক্রিয়া, পক্ষান্তর প্রত্যক্ষণ একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। প্রান্তীয় বলা হচ্ছে কারণ সংবেদনটা হচ্ছে উদ্দীপক ইন্দ্রিয় আসলেই সংবেদন তৈরি হবে। আর প্রত্যক্ষণ হলো মস্তিষ্কের মধ্যে এটা বিশ্লেষণ করা হয়, সমন্বয় করা হয়, তারপর সেটা প্রত্যক্ষণে রূপ নেয়। অর্থাৎ প্রত্যক্ষণ সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে আর সংবেদন সৃষ্টি হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলি আছে আমাদের শরীরের প্রান্তীয় এলাকায়, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্রক্রিয়া। আর প্রত্যক্ষণকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদন হচ্ছে উপস্থাপনমূলক, প্রত্যক্ষণ হচ্ছে পুনরুজ্জীবনমূলক। অর্থাৎ উদ্দীপক উপস্থাপিত হওয়া মাত্রই সংবেদন তৈরি হচ্ছে, এটা উপস্থাপনমূলক প্রক্রিয়া। আর এটা আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়, অর্থাৎ এটাকে বিশ্লেষণ করা হয়, সমন্বয় করা হয়, তারপর এটাকে শনাক্ত করা হয়। এটাকে বলা হচ্ছে উপস্থাপন এবং পুনরুজ্জীবন, এই জন্য এটাকে বলা হচ্ছে। সংবেদন একটি অপেক্ষাকৃত যান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ সংবেদনের ক্ষেত্রে কোনো কিছুর প্রভাব নাই, কোনো প্রেষণের প্রভাব নাই, কোনো জ্ঞানের প্রভাব নাই, কোনো অভিজ্ঞতার প্রভাব নাই। ইন্দ্রিয় উদ্দীপক, ইন্দ্রিয় উদ্দীপক উপস্থাপিত হলেই সংবেদন তৈরি হবে। কিন্তু প্রত্যক্ষণ তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের প্রেষণার প্রভাব আছে, আমরা পরবর্তীতে প্রেষণায় আমরা আলোচনা করতে পারবো। জ্ঞানের প্রভাব আছে, আমাদের অভিজ্ঞতার প্রভাব আছে, আমাদের শিক্ষণের প্রভাব আছে। সংবেদন একটা সরল প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ একটা জটিল প্রক্রিয়া। কারণ প্রত্যক্ষণ কি করতে হয়? বিশ্লেষণ করতে হয়, সমন্বয় করতে হয়, একীকরণ করতে হয় এবং বস্তুটা সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করতে হয়। এই জন্য এটা একটা জটিল প্রক্রিয়া। সংবেদন নির্ভর করে একটি উদ্দীপক ইন্দ্রিয়ের বৈশিষ্ট্যের উপর, অর্থাৎ উদ্দীপক যদি সঠিকভাবে আসে বা পর্যাপ্ত পরিমাণে আসে এবং উপস্থিত হয়, আর ইন্দ্রিয় যদি ঠিক থাকে, ইন্দ্রিয় যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে সংবেদন তৈরি হবে। ইন্দ্রিয়ের বৈশিষ্ট্য। পক্ষান্তরে প্রত্যক্ষণ নির্ভর করে শিক্ষণ, অতীত অভিজ্ঞতা, প্রেষণা ইত্যাদির উপর। সংবেদন প্রেষণা ও দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয় না। পক্ষান্তরে প্রেষণা প্রত্যক্ষণ প্রেষণা দ্বারা প্রভাবিত হয়। এ কথাটা আগেই বললাম। সংবেদন হলো উদ্দীপনার প্রাথমিক বোধ বা অনুভূতি, আর প্রত্যক্ষণ হলো সংবেদন ও তার ব্যাখ্যা, অর্থাৎ সংবেদনকে ব্যাখ্যা করার নামই হচ্ছে প্রত্যক্ষ। সংবেদন জ্ঞানের উপাদান যোগায় আর প্রত্যক্ষণ সেই উপাদানগুলোকে সম্বন্ধযুক্ত করে বা সমন্বয় করে। সংবেদন জ্ঞানের উপাদান যোগায়, অর্থাৎ সংবেদন যে তথ্যগুলো আসে সেগুলো থেকে জ্ঞান আহরণ করে প্রত্যক্ষণ সেগুলোকে সমন্বয় করে, সেগুলোকে বিশ্লেষণ করে, সেগুলোকে একীকরণ করে, অর্থাৎ সেগুলোর মাধ্যমে প্রত্যক্ষণ সংগঠিত হয়। তো এই হচ্ছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আমরা প্রত্যক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করলে তখন এই পার্থক্যগুলো আরো স্পষ্ট হবে। আজকে আমরা সংবেদন সম্পর্কে ধারণা পেলাম, সংবেদনের বৈশিষ্ট্যগুলো ধারণা পেলাম এবং সংবেদন আর প্রত্যক্ষণের কি সম্পর্ক সে সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে বই থেকে একটু পড়ো, তাহলে বিস্তারিত ধারণা লাভ হবে। আগামীতে আমরা প্রত্যক্ষণ সম্পর্কে বা পরবর্তী বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই ভালো
থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সতর্কতার সাথে পড়াশোনা চালিয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই জমা দিবে, কারণ এটার উপরেই তোমাদের মূল্যায়ন হবে। ধন্যবাদ সকলকে।